বড় কষ্ট, বুঝলেন, বড়ই কষ্ট। আমার নয়, রাজীব কুমারের। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এতদিনে একেবারে সত্যি সত্যি বুঝতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি কি। তৃণমূলে একটা কথা খুব চালু আছে, দিদির নীতি হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি। কিন্তু চাকরি জীবনের শেষ মাসে তিনি এমন মামলায় ফেসে গিয়েছেন যে রাজীব কুমারের অবসর জীবনটা সুখে কাটবে না। অতীতে অনেকেই এই অবস্থায় পড়েছেন মুখ্যমন্ত্রীর কথা শুনে চলতে গিয়ে, কিন্তু তাদেরকে পরে দেখেছেন দিদিমণি। কিন্তু আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে দেখবেন না, তিনি ছেটে ফেললেন। প্রিয় ভাইকে কেন রক্ষা করলেন না দিদি? কেন কেন অতীতে অনেককে বাঁচাতে চাইলেও রাজীবের ক্ষেত্রে অন্য কাজ হচ্ছে? যার কথায় কত কিছুই না করেছেন রাজীব কুমার, একেই বলে কপাল। এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পিনাক্ষী বলছে। আর কিছুদিন আগেই তো আমি বলেছিলাম যে রাজীব কুমারের সাথে মুখ্যমন্ত্রীর তুমুল ঝগড়া হয়েছে, তার জন্যই কি মুখ্যমন্ত্রী এমন চরম সিদ্ধান্তটা নিয়ে নিলেন? জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। পশ্চিমবঙ্গের নতুন ডিজি কে হবেন, এটা একটা বড় প্রশ্ন, কেউ জানে না। সেই নিয়োগ নিয়ে ইউপিএসসি কে অনেক আগেই প্রস্তাব পাঠানোর কথা ছিল, মানে নিয়ম ছিল রাজ্যকে প্রস্তাব পাঠাতে হতো, কিন্তু পাঠানো হয়নি। তারপর মামলা, সেসব বলবো। কিন্তু ক্যাটকে যদি প্রস্তাব এখন পাঠাতে হয়, তাতে রাজীব কুমারের নামটাও রাখতে হবে, কারণ এখনো তো 10টা দিন চাকরি আছে। 31শে জানুয়ারি তার শেষ দিন। কিন্তু সেসবের পথে না হেঁটে রাজীবের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন শুরু করে দিল রাজ্য পুলিশ। বিদায়ী অনুষ্ঠান মানে ওয়েলফেয়ার দেওয়া হবে, সবকিছু ঠিক করে ফেলেছে রাজ্য। 31 জানুয়ারি তার অবসরের দিন, কিন্তু তার আগেই 29 তারিখ রাজীবের বিদায়ী অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখুন, সবকিছু ঠিকঠাক থাকলে 29 জানুয়ারি বৃহস্পতিবার বিদায়ী অনুষ্ঠান হচ্ছে রাজীব কুমারের। সেটা হবে কলকাতার বডিগার্ড লাইন্সে সকাল 9টায়। টাইমও ঠিক হয়ে গেছে, রাজীবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, এটা পুলিশ সূত্রে জানতে পেরেছি। কিন্তু 3 ফেব্রুয়ারি প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, ডাকাতি এবং তাতে সহায়তা করার অভিযোগে রাজীব কুমারের বিরুদ্ধেও যে মামলা রয়েছে, তার তো দ্বিতীয় শুনানি সুপ্রিম কোর্টে। সেই সময়টা দিদির কেউ নন রাজীব। এমন পরিস্থিতিতে দিদি কি চাইলে রাজীবকে নিজের কাছে রেখে দিতে পারতেন না? ডিজি পদে না হোক, সেটা করা যাবে না। অবসরের পর তো তিনি অনেককে অনেক দায়িত্বে কারি কারি টাকা মাইনে দিয়ে রেখে দিয়েছেন। আপনার আমার করের টাকায় অবসরের পরেও তারা কাজ করেন, এমন উদাহরণ অনেক এই রাজ্যে। আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব ছিলেন, দিদির কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক ছেড়ে চলে গিয়েছিলেন। এটা শৃঙ্খলা ভঙ্গ, একজন আইএএস এ কাজটা করতে পারে না। যখনই কেন্দ্রীয় সরকার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটা তুলেছে, তখনই দিদি বুঝে যান যে আলাপন বাবু পেনশন সহ অবসরের যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো পাবেন না। বুঝে গিয়ে এই দিদি একটা পদ তৈরি করে আলাপন বাবুকে নিজের কাছেই রেখে দিয়েছেন এখনো। এবং বিরোধীরা বলে শুধু আলাপন বাবু নন, তার পরিবারেরও রক্ষাকর্ত্রী হিসেবে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের রোজগারের ব্যবস্থা নাকি তিনিই সব ঠিক করে দিয়েছেন। এই তো সেদিন প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্থ তিনি অবসর নিলেন, কিন্তু দিদি কি করলেন? দিদি একটা পদ তৈরি করে ফেললেন। তিনি পারেন কমিটি সিট যেমন করেন ভাঙেন, এমন করে একটা পদ তৈরি করলেন, মনোজ পন্থকে সেখানে বসিয়ে দিয়েছেন রাজ্য সরকার। মাইনে দেবে, রাজ্য সরকার মাইনে দেবে। এটা তো আইএএস বললাম, এরকম অনেক আইএএস এর উদাহরণ আপনাদের আমি দিতে পারি, সময় নষ্ট করছি না। আমি আইপিএস বলছি। সুরজিৎ কর পুরকায়স্থ, তিনিও যখন অবসর নেন, মুখ্যমন্ত্রী নিয়ম ভেঙে তাকে রাজ্যে দায়িত্বে রেখে দিয়েছিলেন, কিন্তু রাজীবকে নয় কেন? আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক
যারা তার কথা শুনে চলেন তাদেরকে তো এরকম কাছে কাছে রাখেন, কিন্তু রাজীবকে নয় কেন? নিয়ম ভঙ্গ হবে বলে? না 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 না, এই রাজ্যে না আইন ভাঙার ব্যাপারে এই রাজ্যের কোনো তুলনা নেই। এই যে দেখুন, ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর চললো, কে চালালেন? পরে নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠলো, কে দিলেন? ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। এরপরে নির্বাচন কমিশন বলেছিল মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে হবে, করা হয়েছে? আমাদের রাজ্য সব হয় না। এবার জেলা শাসক তথা ওই মুর্শিদাবাদের ডিইও নির্বাচনী আধিকারিক তিনি এখন, তাকে এফআইআর এর নির্দেশ দিয়েছে এবং তার সময়সীমাও বেঁধে দিয়েছে। মনে রাখতে হবে, গত 14ই জানুয়ারি দল বল নিয়ে ফারাক্কার বিডিও অফিসে যান, দাবি করেন তারা এসআইআর মানছেন না, মানবেন না, এসআইআরটাই হতে দেবেন না বলছিলেন, রীতিমতো স্লোগান দিতে দিতে বিক্ষোভ করেন, সবাই আমরা দেখেছি জানি। বিডিও অফিসের বাইরে হচ্ছিল, ভেতরে গিয়ে বিক্ষোভ দেখানো হয়, সেখানে শোনা যায় অস্ত্র শস্ত্র ছিল কারো কাছে এবং একেবারে যা তা করে ভাঙচুর চালানো হয়, সাধারণ মানুষকে অফিস থেকে বার করে দিয়ে, মানে ব্যাপক ভাঙচুর, শোরগোল পড়ে যায়। শুধু তাই নয়, মনিরুল ইসলাম কমিশনকে প্রকাশ্যে হুঁশিয়ারি দেন তার একটি সভা থেকে, কমিশনের আধিকারিকদের টেনে বার করে মারধর করা উচিত বলে নিদান দেন। ভাবা যায়, কমিশনের আধিকারিক কারা? রাজ্য সরকারি কর্মী, আর মাইক্রো অবজারভার হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, তাদেরকে টেনে মারধর করতে বলছেন একজন বিধায়ক। এই উস্কানিমূলক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল, করা হয়নি। এখন জেলা শাসককে বলা হয়েছে, কি করা হয় দেখা যাক। এটা নিয়ে নির্বাচন কমিশন কিন্তু যথেষ্ট কঠোর মনোভাব নিচ্ছে। রাজ্যের এখন যিনি ডিজি রয়েছেন এখনো দায়িত্বে, রাজীব কুমার, তার সঙ্গে কমিশনের কর্তারা ফোনে কথাও বলেন, তখনই এফআইআর দায়ের করতে বলা হয়েছিল, কিন্তু রাজীব কুমার নির্দেশ দেননি। তিনি তো এখনো দিদির বসঙ্গদ। এবার জেলা শাসককে সরাসরি বলা হয়েছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করতে হবে। আপনারা জানেন যে নিয়ম না মানার রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, এ নিয়ে রাজ্যের মানুষের লজ্জা পাওয়ার কথা। সত্যি কথা বলতে কি, আমারও না এই রাজ্যের বাসিন্দা হিসেবে খুবই লজ্জা হয়, বিশেষ করে ইদানিং মানে অন্য রাজ্যের বন্ধু বান্ধব সহকর্মী যারা ওখানে থাকেন তাদের সঙ্গে যখন রাজনীতি নিয়ে কথা হয় না, তখন আমি সত্যি কথা বলছি, আমি হীনমন্যতায় ভুগি। আমার রাজ্য নিয়ে এমন নিন্দাসূচক আলোচনা সত্যি আমার আর ভালো লাগে না। মনে হয় আমরা এই রাজ্যের বাসিন্দা, আমরা সমালোচনা করতে পারি, বাইরের লোকেরা কেন করবে? কিন্তু হচ্ছে তো, গোটা দেশে বাংলা নিয়ে সমালোচনা হয়। এটা যদি বেশি আবেগ মনে হয়, বন্ধুরা আপনারা মাফ করবেন আমায়, কিন্তু এটা আমার আছে, আপনাদের অনেকেরই হয়তো আছে। দেখুন, 2023 সালের 27শে ডিসেম্বর, মনে করুন কতদিন আগে, লোকসভা নির্বাচনেরও আগে, এই রাজ্যে ডিজিপি পদের শূন্যতা তৈরি হয়। সুপ্রিম কোর্টে একটা মামলা আছে, প্রকাশ সিংহ বনাম কেন্দ্র, সেই মামলার যে নির্দেশিকা ছিল সেটা মেনে কোন রাজ্যে ডিজি পদে শূন্যতা তৈরির 3 মাস আগে ইউপিএসসি কে একটা প্যানেল পাঠাতে হয়, যেখান থেকে পছন্দ করে একজন ডিজি নিয়োগ করা হবে। কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোনো নিয়ম মানে না, গোটা দেশে এই ব্যবস্থা রয়েছে, ইউপিএসসি কে না জানিয়ে ডিজি নিয়োগ করা যায় না। কেন্দ্র রাজ্য এই সম্পর্কটা তো বজায় রাখতে হবে, এটাই তো গণতন্ত্র। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রায় 1.5 বছর পরে এই 2025 সালের 16ই জুলাই একটা প্যানেল পাঠিয়েছিল ইউপিএসসি কে। এবার এত কেন বিলম্ব হয়েছে এই প্রশ্ন তোলে ইউপিএসসি। পছন্দের অফিসারকে পদে বহাল রাখার জন্যই যে ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার এই কাজটা করেছে সেটা তো আর বলা যাচ্ছে না। ইউপিএসসি জানায় যে এটা এইভাবে হয় না। গত 31শে ডিসেম্বর রাজ্যের পাঠানো সেই প্রস্তাবটি ইউপিএসসি ফেরত পাঠিয়ে দিয়েছে রাজ্যকে। ইউপিএসসি জানায় এতটা সময় যখন নষ্ট করা হয়েছে, তারপরে এই যে প্রস্তাব পাঠানো হয়েছে এটা এইভাবে পাঠানো যায় না, এর জন্য সুপ্রিম কোর্টের অনুমোদন দরকার। এবার ইউপিএসসির এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন
এক অফিসার ট্রাইব্যুনালে আবেদন করেন 1990 ব্যাচের আইপিএস অফিসার রাজেশ কুমার। এই যে রাজেশ কুমার তিনি যে আবেদনটা করেছেন তার ভিত্তিতে রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক পদে থাকা এই অফিসারের আবেদনের শুনানিতে দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল একটা নির্দেশ দেয়। সেই নির্দেশে বলা হয় প্রশাসনিক গাফিলতি বা দেরির কারণে কোনো যোগ্য অফিসারের বিবেচনার অধিকার কোনোভাবেই খর্ব করা যায় না। শুনানিতে ক্যাট স্পষ্ট করে জানিয়েছে কোনো পদের জন্য বিবেচিত হওয়ার যোগ্যতা থাকলে তা সংশ্লিষ্ট আধিকারিকের মৌলিক অধিকার হিসাবে গণ্য হবে। কিন্তু আমাদের রাজ্যে পিসিমণির পছন্দের কেউ হলে তবেই তিনি ভালো পদ পান, তবেই তিনি যোগ্য, এটাই যোগ্যতার মাপকাঠি। প্রশাসনিক গাফিলতি বা দফতরগত জটিলতার অজুহাতে কারো এই যোগ্য কারো কোনো পদ পাওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না বলে ট্রাইব্যুনাল জানিয়ে দিয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর নিয়ম হঠাৎ করে বদলে দিলাম বা নতুন ব্যাখ্যা চাইলাম, এটা আইনসম্মত নয়, এমন মন্তব্য করেছে ট্রাইব্যুনাল। এবার ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে আরো কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে এমপ্যানেলমেন্ট একবার শুরু হলে মাঝ পথে নীতি পরিবর্তন করার কোনো সুযোগ নেই। বলে দিয়েছে রাজ্য সরকারের দেরির দায় যে ইউপিএসসির নয় সেটাও মেনে নিয়েছে ট্রাইব্যুনাল। রাজ্য সরকার দেরি করে পাঠিয়েছে, এবার এত দেরি হলে সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছে ইউপিএসসি। কিন্তু এই বিলম্বের জন্য তো কোনো অফিসারকে খেসারত দিতে হবে এরকম বাধ্য করা যায় না। আবার আদালত অবমাননার যে যুক্তি ইউপিএসসি তুলেছে তা গ্রহণযোগ্য হয়েছে ট্রাইব্যুনালে। খুব জটিল বিষয়টা। সব মিলিয়ে 23শে জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে ডিজিপি পদের এমপ্যানেলমেন্ট সংক্রান্ত প্রস্তাব ফের ইউপিএসসির কাছে পাঠাতে বলা হয় 23শে জানুয়ারি, সরস্বতী পুজোর দিনের মধ্যে, কিন্তু পাঠানো হয়নি। তার আগেই সরকারিভাবে বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠানের দিনটা পাকা করে ফেললো রাজ্য পুলিশ, নিশ্চয়ই দিদির নির্দেশে। শুধু নবান্নের নির্দেশে তো হয় না, পুলিশ মন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী। তার মানে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা ফাইনাল। সেই জায়গায় কাকে আনা হবে সেটা আবার নিয়ম ভেঙেই করতে চান দিদি। এমনিতেই রাজীব কুমার থাকলে তাকে এই বিধানসভা নির্বাচনে কাজে লাগানো যেত না, কারণ তার নামের পাশে এটা কালো টিক আছে কমিশনের। কিন্তু এখন যাকে আনবেন তাকে আবার সরাতে হতে পারে নির্বাচন কমিশনের নির্দেশে। কিন্তু পছন্দের কাউকে আনতে চাওয়া হচ্ছে বলে দেশের আইন মানা হলো না। মনে করুন 3 ফেব্রুয়ারি 2019 চিটফান্ড মামলায় যখন রাজীব কুমারের বাড়িতে তল্লাশি করতে গেছিল সিবিআই, দিদি পুরো দরজা আগলে দাঁড়িয়ে পড়েছিলেন, ঢুকতে দেবনি। তারপরে রাজীবের জন্য ধর্মতলায় তিনি ধর্নায় বসে গেলেন, সারা রাত সারা সরকারি আমলা রাজীব কুমার সবাইকে নিয়ে সেখান থেকে অনেক কিছু করেছেন, কিন্তু এখন আর করেন না। বুঝেছেন, কাজ মিটে গেছে। এই যে প্রতীক জৈনের বাড়িতে অভিযানের সময় রাজীব কুমারকে নিয়ে ঢুকে পড়লেন এবং শোনা যাচ্ছে রাজীব কুমার নাকি সেখানে ইডি আধিকারিককে গ্রেপ্তার করা হবে বলে হুমকি দিয়েছেন। এসবের পর আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বলে দিলেন না 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 না, ঘাট থেকে বিপদটা ঝেড়ে ফেলতে চাইছেন। আমি মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি বাবা, আমি ওখানে তৃণমূল নেত্রী হয়ে গেছিলাম। পরে আদালতেও তাই বলা হয়েছে। কিন্তু জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন ডিজি গেলেন, মুখ্য সচিব গেলেন, এই প্রশ্নটা কমিশনে উঠেছে। 3 ফেব্রুয়ারি এর শুনানি, সিবিআই তদন্ত হতে পারে, রাজীব কুমারকে নিয়ে টানাটানি হবে। ফলে রাজীব কুমার আগে থাকতেই ক্ষুব্ধ। আমি বলেছিলাম না দিদিমণির সাথে একটা ঝগড়া হয়েছে তো। তৃণমূল সূত্রে এটাও জানতে পেরেছি তিনি নাকি ঝগড়ার সময় এটা বলেছেন যে অবসরের মুখে আমাকে এরকম বিপদে না ফেললেই পারতেন আপনি, আপনার তো আমি অনেক কথা শুনেছি, যা বলেছেন করেছি। এর ফোনে আড়ি পাততে হবে, ওর ফোনে আড়ি পাততে হবে, একে মিথ্যে কেস দিতে হবে, ওকে মিথ্যে কেস দিতে হবে, এখানে গিয়ে সব করেছি। তারপরেও এরকম করে ফাঁসিয়ে দেবেন এটা ভাবিনি, এটা কি বলেছেন। এবার দিদি কিন্তু পুরোপুরি ছেটেই ফেলতে চাইছেন।
মানে ফেয়ারওয়েল দিয়ে দেওয়া মানে কি, টাটা বাই বাই। তবে অনেকে এমনটাও বলছেন যে রাজীবই দূরত্ব তৈরি করতে চাইছেন, বলছেন অনেক হয়েছে, মামলা টামলা আছে, নিজেরটা নিজে বুঝে নেব, আর এই সংস্পর্শ চাই না। এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।